অসুস্থতার কারণে আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, এতদিন আমরা দেখেছি নেতাজির সঙ্গে যারা যারা বিমানে ছিলেন এবং বেঁচে গেছিলেন, তারা যে বয়ান দিয়েছিলেন, তাদের যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, তার মধ্যে ভয়ঙ্কর অসঙ্গতি এবং অমিল পাওয়া গেছে। এখান থেকে আমাদের একটা সন্দেহের উদ্রেক হলো। এরপর নেতাজির এই মৃত্যুর যে রহস্য, এটা উদ্ঘাটনের জন্য মোট ভারতের 3টে কমিশন বসানো হয়েছিল: হ্যানাজ কমিটি, খোসলা কমিশন অ্যান্ড মুখার্জি কমিশন। তো মুখার্জি কমিশনের যে ফাইল ডিক্লাসিফাই হয়েছে, মানে পাবলিক ডোমেনে যেগুলি দেওয়া হয়েছে, তো সেখান থেকে আমরা জানতে পারি যে জাস্টিস মুখার্জি কিন্তু তাইওয়ান ভিজিট করেছিলেন এবং সেই সময় ফরওয়ার্ড ব্লকের যে আইনজীবী ছিলেন, মুখার্জি কমিশনের ফরওয়ার্ড ব্লকের যে আইনজীবী ছিলেন শ্রী কেশব ভট্টাচার্য, তার লেখা অনুযায়ী তিনি বলেছেন যে তিনি এবং জাস্টিস মুখার্জি তাইওয়ান ভিজিট করেছিলেন এবং তাইওয়ানে যে ক্রিমেটোরিয়াম ছিল, সেখানে তিনি এবং জাস্টিস মুখার্জি এবং ক্রিমেটোরিয়ামের কিছু সদস্য সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের প্রতিটা ডেথ সার্টিফিকেট এবং ক্রিমেশন পারমিট খতিয়ে দেখেছিলেন, কোথাও নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম নেই এবং খুব আশ্চর্যজনকভাবে জেনারেল সিদেরও নাম নেই। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোসের না হয় নাম পাওয়া গেল না, কিন্তু জেনারেল সিদেই, তার নাম নেই কেন? তার ক্রিমেশন পারমিট নেই কেন? তাহলে এতগুলো মানুষের উইদাউট ক্রিমেশন পারমিট কী করে তাদের এই ক্রিমেশন যে করার পদ্ধতি সেটা করা হলো? এবং ডেথ সার্টিফিকেট কেন তাদের পাওয়া গেল না? মুখার্জি কমিশনে যে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন জাপানি ডক্টর ইয়োসিমি, তার সামনেই যে সেটা ভুয়ো ডেথ সার্টিফিকেট, সেটা প্রমাণ হয়ে গেছিল এবং তারপরে জেনারেল সিদের কিন্তু কোনো ডেথ সার্টিফিকেট বা ক্রিমেশন পারমিট পাওয়া গেল না। শারীরিক অসুস্থতার কারণে আমি